বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছিলাম। আমি সর্বশেষ যে ক্লাস নিয়েছিলাম সেটা ছিল আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। তাহলে আজ আমরা এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। তো আজকে আমরা এই অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আমি আগে বলে নিই। আজকে আমরা ধারক এবং ধারকত্ব এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব ধারক এবং ধারকত্ব এই দুটি বিষয় নিয়ে। তাহলে প্রথমেই আমরা আমাদের আলোচনার বিষয়টি লিখে নিই। আমাদের আলোচনার বিষয় হলো কি? ধারক এবং ধারকত্ব। তো শিক্ষার্থীরা, প্রথমেই ধারক কি এই সম্পর্কে আমরা আলোচনা করে নিই। ধারক বিষয়টি কি? তো ধারক বলতে এখানে তড়িৎ ধারক বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা পরিবাহী কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে, একটা পরিবাহীর চার্জ ধারণ ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে ধারক। তাহলে কোন পরিবাহী কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে সেটাই হচ্ছে তার ধারণ ক্ষমতা অর্থাৎ ধারকত্ব। আর ধারক হচ্ছে ওই পরিবাহীটি অর্থাৎ যা কিনা চার্জ ধরে রাখতে পারে। তাহলে ধারক হলো কি? যা কিছু পরিমাণ আধান বা চার্জ সঞ্চয় করে রাখতে পারে বা ধরে রাখতে পারে, তাকেই বলা হচ্ছে ধারক। আর ধারকত্ব হলো ওই পরিবাহী বা ওই বস্তুটার চার্জ ধরে রাখার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ধারকত্ব। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো একটা পরিবাহীকে আমরা যত বেশি চার্জ দিব ততই তার বিভব বাড়বে, এটা আমরা বলতে পারি। আমরা যে কোনো একটা পরিবাহীতে যত বেশি চার্জ দেব এটার বিভব ততই বাড়তে থাকবে। তাহলে যদি আমরা এভাবে বলি যে পরিবাহীর ধরা যাক কোন একটা পরিবাহীর বিভব হলো ভি, এর এর আধান, পরিবাহীতে যে পরিমাণ আধান দেওয়া হলো সেটা হলো কিউ। তাহলে আমরা বলতে পারি না এরকম যে কিউ সমানুপাতিক ভি, অর্থাৎ পরিবাহীতে যত বেশি চার্জ দেওয়া হবে তার বিভব তত বেশি বাড়তে থাকবে। তবে চার্জ এবং বিভব পরস্পর সমানুপাতিক, এটা আমরা বলতে পারি, তাই না? যে পরিবাহীতে যত বেশি চার্জ দেওয়া হবে এই পরিবাহীর বিভব তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। এটা আমরা সরাসরি স্বাভাবিকভাবে বলতে পারি যে পরিবাহীর বিভব তার চার্জের সমানুপাতিক। তাহলে এখান থেকে যদি আমরা একটা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কিউ সমান সিভি, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম সি, কিউ সমান সিভি, এরকম ভাবে বলতে পারি। তো এখানে এই যে সমানুপাতিক ধ্রুবকটা আসলো, এই সমানুপাতিক ধ্রুবক যেটা, এটাকে বলা হচ্ছে ধারকত্ব। এটাকে বলা হচ্ছে ধারকত্ব। এটা হলো পরিবাহীর ধারকত্ব। তাহলে পুরো বিষয়টা আমরা প্রথম থেকে আবার আলোচনা করি যে কোন একটা পরিবাহী, ওই পরিবাহীতে যত বেশি চার্জ দেওয়া হবে পরিবাহীর বিভব তত বাড়তে থাকবে। এটা স্বাভাবিক যে চার্জ যত দেওয়া হবে তার বিভব তত বাড়তে থাকবে। কাজে আমরা বলতে পারি যে ওই পরিবাহীর বিভব চার্জের সমানুপাতিক, মানে কিউ সমানুপাতিক ভি, এটা আমরা বলতে পারি। সেখান থেকে আমরা বলতে পারি যে কিউ সমান সিভি। এখানে সি হলো একটা সমানুপাতিক ধ্রুবক, কিউ সমান সিভি, সি হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে পরিবাহীর ধারকত্ব। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম কিউ সমান সিভি, এই সমীকরণ থেকেই আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি। তো এই সমীকরণটা আমাদের কাজে লাগবে, এটা আমি বক্স করে দিই। যে সমীকরণগুলোকে আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করব সেগুলোকে আমি বক্স করে দেব। তাহলে কিউ সমান সিভি, এই সমীকরণ থেকে ধারকত্বের সংজ্ঞা আমরা দিতে পারি কিভাবে, দেখো এখানে ভি যদি 1 ভোল্ট হয়,
তখন কিউ সমান সি। অর্থাৎ পরিবাহীর বিভব যদি আমরা 1 ভোল্ট বৃদ্ধি করতে চাই, তখন যে পরিমাণ আধান বা চার্জের প্রয়োজন হবে তাই হলো পরিবাহীর ধারকত্ব। আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে এই কথাটাকে গুছিয়ে বলতে পারি এভাবে যে কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন, যে পরিমাণ চার্জের প্রয়োজন, তাকেই বলা হয় পরিবাহীর ধারকত্ব। কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের বা চার্জের প্রয়োজন তাকেই বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। এই হচ্ছে ধারকত্ব। ধারকত্ব কাকে বলে এটার সংজ্ঞা হচ্ছে এরকম। তোমরা এটা মনে রাখবে এভাবে সংজ্ঞাটা যে কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকেই বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, এটা হলো ধারকত্ব। কাকে বলে ধারকত্ব? তো এখন ধারকত্বের একক কি? ধারকত্বের একক হচ্ছে একক হলো ফ্যারাড। এফ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এফ। ধারকত্বের একক হলো ফ্যারাড, একে এফ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এফ দ্বারা। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় জেনে নেব, সেটা হলো যে 1 ফ্যারাড কাকে বলে। আমরা ধারকত্বের একক তো জানলাম যে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। এখন 1 ফ্যারাড কাকে বলে সেটা আমাদের জানা দরকার। তাহলে 1 ফ্যারাডের সংজ্ঞা আমরা দিব কিভাবে, দেখো এই একই সমীকরণ থেকে যদি আমরা এরকম বলতে পারি যে ভি সমান 1 ভোল্ট, কিউ সমান 1 কুলম, তাহলে ভি এর মান 1, কিউ এর মান 1, তাহলে সি এর মান বলা যাবে 1। সি ইকুয়াল টু তাহলে হবে 1 ফ্যারাড। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি যে কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন বা 1 কুলম চার্জের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। তাহলে পরিবাহীর ধারকত্বকে বলা হচ্ছে 1 ফ্যারাড। তাহলে আমরা এভাবে 1 ফ্যারাড ধারকত্ব কাকে বলে বা 1 ফ্যারাডের সংজ্ঞা দিতে পারি। তো আমরা সংজ্ঞাটা আবারও ভালো করে দেখি। এই সমীকরণটা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। যদি ভি এর মান 1 ভোল্ট হয়, কিউ এর মান যদি 1 কুলম হয়, তাহলে ভি 1 কিউ 1, তাহলে সি এর মান হবে 1, অর্থাৎ 1 ফ্যারাড। অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হবে 1 ফ্যারাড। কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয়, তাহলে এই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। এই হচ্ছে 1 ফ্যারাডের সংজ্ঞা। তো তবে 1 ফ্যারাড প্র্যাকটিক্যালি 1 ফ্যারাড আসলে অনেক বড় একক, অনেক অনেক বড় একক। 1 ফ্যারাডের ধারক তৈরি করাটা খুবই কঠিন। আমরা এরকম দেখবো যে এরকম একটা প্রশ্নই আমরা দেখবো যে 1 ফ্যারাড ধারক তৈরি করা সম্ভব নয় কেন, এরকম একটা প্রশ্ন। তার ব্যাখ্যাটা আমরা দেখবো পরে। তো যেটা বলছিলাম যে 1 ফ্যারাড ধারকত্ব আসলে অনেক বড়, সেই জন্য 1 ফ্যারাড ধারকত্ব ব্যবহার না করে তার যে ছোট এককগুলো এগুলো ব্যবহার করা হয়। সাধারণত ব্যবহার করা হয় কি মাইক্রোফ্যারাড। তো 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড। 1 মাইক্রো মানে তোমরা জানি যে 10⁻⁻6। তো 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড। 1 পিকোফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। তো সাধারণত এই ধরনের এককগুলো ব্যবহার করা হয়, মাইক্রোফ্যারাড অথবা পিকোফ্যারাড, এই এককগুলো ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে ধারকত্ব, ধারকত্বের একক এবং এককের সংজ্ঞাগুলো, এগুলো আমরা দেখলাম ধারকত্ব কাকে বলে। তো শিক্ষার্থীরা, আমরা এখন ধারকত্ব কাকে বলে ধারকত্বের সংজ্ঞাগুলো দেখলাম। তো বিভিন্ন পরিবাহী তাদের ধারকত্বের, বিভিন্ন পরিবাহী যখন ভিন্ন ভিন্ন হবে তাদের ধারকত্বের মানটাও ভিন্ন ভিন্ন হবে। তো বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে ধারকত্বটা কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে একটা গোলক আকারের পরিবাহী যদি হয়, একটা বলের মতন গোলক, একটা গোলক আকারের পরিবাহী যদি হয়, তার ধারকত্বের সূত্রটা কেমন হতে পারে সেটা আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যেগুলো তোমরা তুলে নিয়েছো, আমি এটা মুছে দেব। গোলক আকারের পরিবাহীর ধারকত্ব,
এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। তো ধরা যাক এরকম আর ব্যাসার্ধের একটা গোলক বিবেচনা করা যাক। তাহলে এই গোলকের পৃষ্ঠে ধরা যাক আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম। এই গোলকের পৃষ্ঠে আমরা কি পরিমাণ চার্জ দিলাম? কিউ পরিমাণ চার্জ দিলাম। তো আমরা এর আগে পড়েছি যে যে কোনো একটা গোলকের পৃষ্ঠে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয় তাহলে গোলকের পৃষ্ঠের যে বিভব ভি ভি ইকুয়াল টু কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এরকম একটা সূত্র আমরা পড়েছি যে গোলকের পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এখানে চার্জের পরিমাণ আমরা যেহেতু ক্যাপিটাল কিউ ধরেছি কাজে এখানে ক্যাপিটাল কিউ লিখলাম। আমরা ইচ্ছা করলে স্মল কিউ ধরতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। তাহলে এই যে গোলক পৃষ্ঠ যার ব্যাসার্ধ হলো আর, এই গোলকের পৃষ্ঠে যদি আমরা কিউ পরিমাণ চার্জ প্রদান করি তাহলে গোলকের পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এটা হলো গোলকের পৃষ্ঠে বিভব। তাহলে এই গোলকের ধারকত্ব আমরা একটু আগে দেখেছি যে সমীকরণটা যে কিউ সমান সিভি বা সি সমান কিউ বাই ভি। এই সমীকরণ থেকে পাওয়া যায় কিউ সমান সি সমান কিউ বাই ভি। তাহলে মানটা বসিয়ে দিই, বা সি সমান কিউ বাই 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এখন উপরে নিচে কিউ কাটা যায়, কিউটা কাটা যায় আর 4πε0 এটা উল্টে গিয়ে উপরে চলে আসে, অর্থাৎ সি সমান হয়ে যায় 4πε0 আর। এটাই হলো একটা গোলক আকারের পরিবাহী ধারকত্বের সূত্র। এটাই একটা গোলক আকারের পরিবাহী যদি হয় তার ধারকত্বের সূত্র। সেটা কি আবারও আমি বলছি, সি সমান 4πε0 আর। এটা হচ্ছে আর ব্যাসার্ধের কোন গোলকের ধারকত্বের সূত্র। এই হলো গোলকের পৃষ্ঠের ধারকত্বের সূত্র। তো যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে 1 ফ্যারাড ধারকত্ব সেটা হচ্ছে আসলে অনেক বেশি, অনেক অনেক বেশি। তো 1 ফ্যারাড ধারকত্বের কোন একটা ধারক যদি প্রশ্ন এভাবে বলা হয় যে 1 ফ্যারাড ধারকত্বের ধারক তৈরি করা সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো আমরা এখান থেকে ব্যাখ্যা করব। তো আমি এই অংশগুলো মুছে দিই, প্রশ্নটা আমি লিখে এটার উত্তরটাও লিখে দিচ্ছি। তো প্রশ্নটা কি যে 1 ফ্যারাড ধারকত্বের ধারক তৈরি করা সম্ভব নয় কেন, এটাই আমরা আলোচনা করব। তো দেখো আমরা ধরে নিই যে একটা 1 ফ্যারাড ধারকত্বের ধারক তৈরি করলাম। আমরা আপাতভাবে ধরে নিই যে 1 ফ্যারাড ধারকত্বের ধারক তৈরি করলাম যার ব্যাসার্ধ হলো আর। তখন কি হয় এটা আমরা দেখি। আমরা ধরে নিলাম কি যে আর ব্যাসার্ধের একটা গোলক, তার ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। এখন এখন সি সমান 4πε0 আর। একটু আগে আমরা দেখলাম যে সি সমান কি 4πε0 আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর সমান লিখতে পারি সি বাই 4πε0। এখন সি এর মান তো 1, আর তোমাদের নিশ্চয় মনে আছে যে 1/4πε0 এটার মান হলো কত, 9 × 10⁹। এটার মান হলো 9 × 10⁹। তাহলে আমরা যদি এই মানটা বসিয়ে দিই, সি এর মান হচ্ছে 1 আর 1/4πε0, বা এটাকে আমরা এভাবে লিখলে ভালো করে বুঝতে সুবিধা হবে, 1/4πε0 ইনটু সি। তো এইটুকুর মান হচ্ছে 9 × 10⁹। তাহলে এটাকে লিখবো 9 × 10⁹ ইনটু সি এর মান হচ্ছে 1। তাহলে আর এর মান অর্থাৎ ওই
গোলকটার ব্যাসার্ধের মান কত 9 × 10⁹ মিটার। তো এটাকে যদি আমরা কিলোমিটার নিয়ে যাই তাহলে আর বুঝতে আরো সুবিধা হবে। 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাওয়া যাবে, 9 × 10⁶ কিলোমিটার। অর্থাৎ এই ব্যাসার্ধটা কতটুকু? আমাদের পৃথিবীর ব্যাসার্ধের 1000 গুণের চেয়ে বেশি, 1000 গুণের চেয়ে বেশি। তাহলে আমরা যদি 1 ফ্যারাড ধারকত্ব তৈরি করতে চাই, এমন একটা গোলক লাগবে যার ব্যাসার্ধ হবে পৃথিবীর ব্যাসার্ধের 1000 গুণের চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীর আকৃতির তুলনায় প্রায় 10 কোটি গুণ বেশি, 10 কোটি গুণ। তাহলে এত বড় একটা গোলক নিশ্চয়ই তৈরি করা সম্ভব নয়। তাহলে এত বড় গোলক যদি তৈরি করা না সম্ভব হয়, তাহলে 1 ফ্যারাডে ধারকত্বে ধারক তৈরি করা সম্ভব হবে না। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে 1 ফ্যারাডে ধারকত্বে ধারক তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা এভাবে বলবো যে এই যদি আমরা 1 ফ্যারাডে ধারকত্বে ধারক তৈরি করতে চাই, তার আকৃতি পৃথিবীর তুলনায় বহু গুণ বড় হবে। তাই বলা যায় যে 1 ফ্যারাডে ধারকত্বে ধারক তৈরি করা সম্ভব নয়। তাহলে প্রশ্নটা আমরা প্রথম থেকে আরেকবার দেখি, কারণ এই প্রশ্নটা ক্ষয় প্রশ্ন হিসেবে আসে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা প্রথমেই ধরে নিলাম আর ব্যাসার্ধের একটা গোলক যার ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। তাহলে আমরা গোলকের বেলাতে একটু আগে দেখেছি যে ধারকত্বের সমীকরণ কি, গোলকের ক্ষেত্রে c সমান 4πε0 r, বা r সমান উল্টে গেলে c/4πε0। সেটাকে এভাবে সাজিয়ে লিখলাম 1/ε0 * c। 1/ε0 মানেই হচ্ছে 9 × 10⁹, c এর মান আমরা ধরেছি 1। তাহলে ফলাফল কি দাঁড়ায় 9 × 10⁶ কিলোমিটার, যা কিনা পৃথিবীর ব্যাসার্ধের 1000 গুণের চেয়ে বেশি। কাজেই এত বড় গোলক নিশ্চয়ই তৈরি করা সম্ভব নয়। কাজে আমরা বলতে পারি যে 1 ফ্যারাডের ধারকত্বের ধারক তৈরি করা সম্ভব নয়। তাহলে এই হচ্ছে 1 ফ্যারাডের ধারকত্বের ধারক তৈরি করা সম্ভব নয় কেন, তার ব্যাখ্যা। আর সেই কারণেই আমরা ধারকত্বের এককগুলো ব্যবহার করব, যেগুলো সেগুলো হচ্ছে মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, এই ক্ষুদ্র এককগুলো ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে গোলক আকৃতির ধারক এবং তার ধারকত্ব কেমন হতে পারে সে বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই বিভিন্ন ধরনের ধারক ব্যবহার করা হয়। তো বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে, বিভিন্ন বর্তনীতে আমরা ধারক ব্যবহার করি। আমরা উপরে ক্লাসগুলোতে যখন উঠবো তখন আরো জানবো। তো এই যে ধারকগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে সমান্তরাল পাত ধারক। আমরা যে বিভিন্ন রকমের ধারক ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে সমান্তরাল পাত ধারক। তাহলে আমরা এখন আলোচনা করব সমান্তরাল পাত ধারক নিয়ে। তাহলে এটা আমি মুছে দিই, সমান্তরাল পাত ধারক নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সমান্তরাল পাত ধারক কি? দুটি পাতকে পাশাপাশি সমান্তরালভাবে যদি রাখা হয়, যাদের একটি হচ্ছে ভূসংযুক্ত এবং অপরটি তড়িৎ উৎস মানে ব্যাটারির সাথে যুক্ত, তাহলে এটাকে বলা হবে সমান্তরাল পাত ধারক। মানে দুটি পাত পাশাপাশি খুব কাছাকাছি। আমি এখানে চিত্রে দেখানোর সুবিধার জন্য তাদের মধ্যে বেশ ফাঁকা জায়গা দেখিয়েছি। আসলে এদের মধ্যে থাকবে, তাদের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে অত্যন্ত কম, অত্যন্ত কম, খুবই কাছাকাছি। যত কাছাকাছি আসবে তার ধারকত্ব তত বেশি হবে। এরকম একটা সমীকরণ আমরা দেখবো এখনই। তো সমান্তরাল পাত ধারক কি? দুটি পাত পাশাপাশি সমান্তরাল ভাবে যদি রাখা হয় তখন তারা যে ধারক সৃষ্টি করে তাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। তো যদি এমন হয় পাতদ্বয়ের প্রত্যেকটার ক্ষেত্রফল, উভয়ের ক্ষেত্রফল সমান হতে হবে। প্রত্যেক পাতের ক্ষেত্রফল আমরা ধরলাম a। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা ধরলাম d। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা d ধরলাম। তাহলে ধারকত্ব c সমান ε0 a/d
সমান্তরাল পাত ধারকের বেলাতে ধারকত্বের সূত্রটা দেখো, আমরা গোলকের বেলা দেখেছিলাম একটা, সমান্তরাল পাত ধারকের বেলাতে কিন্তু আলাদা। এপসাইলন নট এ বাই ডি, সমান্তরাল পাত, সমান্তরাল ভাবে দুটি পাত পাশাপাশি রাখা হলো, যাদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি এবং যাদের প্রত্যেকের ক্ষেত্রফল হলো এ। এপসাইলন নট, এটা তো জানো তোমরা শূন্য মাধ্যমে বিভেদন যোগ্যতা, তো সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। তো এখানে দেখতে পাচ্ছ যে পাতের মধ্যবর্তী দূরত্ব ডি যত কম হবে সি তত বেশি হবে, কারণ সি এর সাথে এটা ব্যস্তানুপাতিক। আর ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে, মানে ক্ষেত্রফল বেশি হওয়া প্রয়োজন ধারকত্ব বাড়াতে গেলে, ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে, আর দূরত্ব যত বেশি হবে ধারকত্ব তত কম হবে, বা দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। তাহলে এই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। তো এই সমীকরণ গুলো কাজে লাগিয়ে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেগুলো আমরা দেখব। তার আগে আমরা একটা বিষয় দেখে নিই, সেটা হলো যে এই সমান্তরাল পাত ধারকের বিভিন্ন রকমের সংযোগ, অর্থাৎ শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ বা সমবায়। তো সমান্তরাল পাত ধারকের সমবায় বা সংযোগ, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা আমরা দেখলাম, এখন এদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কেমন হতে পারে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমি এটা মুছে দেই, তোমরা একটু তুলে নিচ্ছে আশা করছি। তো ধরা যাক তিনটি ধারক, তিনটি ধারক, ধারকের চিহ্নটা খেয়াল করে দেখো, আমরা যে তড়িৎ কোষের চিহ্ন ব্যবহার করি, একটা দাগ বড় একটা দাগ ছোট, দুইটা দাগ সমান্তরাল ভাবে থাকে কিন্তু একটা দাগ বড় একটা দাগ ছোট, এটা হলো তড়িৎ কোষের চিহ্ন। আর ধারকের চিহ্ন একই রকম, ধারকের চিহ্নটা কিরকম, যে দুইটা দাগই সমান হবে, ছোট বড় থাকবে না, সমান থাকবে, এটুকুই পার্থক্য। এই চিহ্নটা খেয়াল করবে। তাহলে যেটা বলছিলাম যে ধারকের শ্রেণী সমবায়, সেটা কি, ধারকের শ্রেণী সমবায় বলতে কয়েকটা ধারক পরপর যদি যুক্ত থাকে তখন তাদেরকে বলা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। তাহলে যেমন আমরা রোধের বেলা দেখেছি এর আগে, যে রোধের শ্রেণী সমবায় থাকে, রোধের সমান্তরাল সমবায় থাকে, তোমরা এসএসসি তে করেছো। তো রোধের শ্রেণী সমবায় যেরকম থাকে, ধারকের বেলাতেও এরকম শ্রেণী সমবায় থাকে, সমান্তরাল সমবায় থাকে। এখন এরকম তিনটা ধারক যাদের ধারকত্ব যথাক্রমে C1 C2 C3, এদেরকে যদি পরপর যুক্ত করা হয় এটাকেই বলবো আমরা ধারকের শ্রেণী সমবায়। এখন এই তিনটা ধারক শ্রেণীতে যখন যুক্ত করা হবে তাদের তুল্য ধারকত্ব সেটা কি হয় সেটা আমরা দেখি। এদের তুল্য ধারকত্ব সিএস হবে, সিএস দিয়ে সিরিজ কানেকশন, মানে সিএস, সিএস দিয়ে শ্রেণী সংযোগ বোঝানো হচ্ছে। তাহলে তুল্য ধারকত্ব যদি সিএস হয়, সূত্রটা হচ্ছে এরকম, 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে শ্রেণী সংযোগের বেলাতে সূত্র হচ্ছে এটা, শ্রেণী সংযোগের বেলাতে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এই হচ্ছে শ্রেণী সংযোগের বেলাতে সূত্র। তো তুল্য ধারকত্বের সূত্র হচ্ছে এরকম, CS ইকুয়াল টু 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা হচ্ছে শ্রেণী সংযোগের বেলাতে ধারকের শ্রেণী সংযোগ। আচ্ছা, তাহলে ধারকের নিশ্চয়ই সমান্তরাল সংযোগ আছে বুঝতেই পারছো, তাহলে ধারকের সমান্তরাল সংযোগটা কেমন হবে সেটাও আমরা দেখে নিই।
আচ্ছা, ধারকের সমান্তরাল সংযোগ, এরকম সমান্তরাল ভাবে তিনটা ধারক বা যে কোনো সংখ্যক, তিনটা ধারকে যে লাগবে তা না, দুটা হতে পারে, চারটা হতে পারে, যে কোনো সংখ্যক ধারক সমান্তরালে যুক্ত থাকলো, তাদের ধারকত্ব আমরা ধরলাম C1, C2, C3। এই ধরনের সংযোগ, এটাই হচ্ছে সমান্তরাল সংযোগ। তো এক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা দেখব। এক্ষেত্রে তুল্য ধারকত্ব সিপি, পি দিয়ে প্যারালাল অর্থাৎ সমান্তরাল বোঝানো হচ্ছে। তাহলে সিপি যদি হয়, এক্ষেত্রে তুল্য ধারকত্ব সিপি হলে সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। এটা হলো সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র, সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। তো এখানে একটা বিষয় খেয়াল করো, তোমরা রোধের যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় করেছিলে, রোধের বেলাতে শ্রেণী সমবায় যদি হয় তাহলে তাদের তুল্য ধারকত্ব হয় সবগুলো রোধের মানের যোগফলের সমান। আর সমান্তরালের বেলাতে হয় কি, সবগুলো রোধের বিপরীত রাশিগুলোর যোগফলের সমান। এখানে ধারকের বেলাতে এটা ঠিক উল্টা, মনে রাখবে যে রোধের যে সূত্র ছিল ধারকের সূত্র হচ্ছে তাদের উল্টা। কিরকম, যে রোধের বেলাতে শ্রেণীর বেলাতে কি হয়, ওয়ান শ্রেণীর বেলাতে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, সমান্তরাল বেলাতে ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। আর এখানে উল্টা, শ্রেণীর বেলাতে সমান্তরালের সূত্রের মতো ওয়ান বাই সি এস ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। আর শ্রেণীর সমান্তরাল বেলাতে সিপি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। মানে মোট কথা মনে রাখবে যে তোমাদের তো রোধের সূত্রের সাথে তোমাদের বেশ আগেই পরিচয় হয়েছে, কাজেই সেটা তোমাদের মনে আছে নিশ্চয়। তোমরা মনে রাখবে যে রোধের সূত্রের বিপরীত হলো এই ধারকের সূত্রগুলো। ধারকের সূত্রের বেলাতে শ্রেণী সংযোগের সূত্র রোধের সমান্তরাল সংযোগের সূত্রের মতন, আর সমান্তরালের সংযোগের সূত্র হচ্ছে রোধের শ্রেণী সংযোগের সূত্রের মতন। এরকম ভাবে মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই হলো আমাদের রোধের বেলাতে শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, তাদের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে যেটা আলোচনা করব সেটা হলো যে এই যে আমরা ধারকত্ব নিয়ে আলোচনা করলাম, এখান থেকে একটা ধারকত্ব বলতে আমরা তো আগেই বুঝেছি যে কোন একটা ধারকের চার্জ সঞ্চয় করে রাখার ক্ষমতা। কাজেই এখানে কোন একটা ধারক যদি চার্জ সঞ্চয় করে রাখে, তার মধ্যে কিছু বৈদ্যুতিক শক্তিও সঞ্চিত হবে। তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন একটা ধারকের সঞ্চিত যে বিভব শক্তি, অর্থাৎ সঞ্চিত যে চার্জ, যে শক্তি সঞ্চয় করে রাখে, মানে চার্জ রূপে যে শক্তিটা সঞ্চিত হয়ে থাকে, সেই শক্তির সমীকরণটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ধারকের সঞ্চিত শক্তি এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি এটা মুছে দিই। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তির সূত্র হলো ইউ দিয়ে ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করা হয়, ইউ সমান হাফ সিভি স্কয়ার। তো এখানে সমীকরণ তিনটা রয়েছে, কিন্তু তিনটা সমীকরণ রয়েছে। তো তোমরা যে কোনো একটা সমীকরণ মনে রাখবে, প্রথম সমীকরণটা মনে রাখলেই চলে। এটা থেকে আমি পরবর্তীতে যে সূত্রগুলো লিখেছি সবগুলোই একসাথে পেয়ে যাবে। তো আমি বলি, দেখো যে তোমরা যদি ইউ সমান হাফ সিভি স্কয়ার এটা মনে রাখতে পারো, এখান থেকেই পরের যে দুটা সেটা তোমরা পেয়ে যাবে। কিরকম, যদি এরকম হয় যে সি দেওয়া আছে, কোন একটা ধারকের ধারকত্ব দেওয়া আছে, আর তার বিভবের মান কত দেওয়া আছে, তখন আমরা সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সিভি স্কয়ার এই সূত্র দিয়ে আমরা বের করবো। কিন্তু যদি এমন হয় যে না, কোন একটা ধারকের বিভব দেওয়া আছে আর তাতে চার্জের পরিমাণ কত সেটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই এই সূত্রটা আমরা কাজে লাগাবো কিভাবে, তখন
ইউ সমান হাফ সি ভি স্কয়ার। এখন আমাদের সি জানা নাই, জানা আছে কি কিউ। তাহলে সি এর পরিবর্তে লিখতে পারি কি কিউ বাই ভি। সি এর পরিবর্তে কিউ বাই ভি কোথা থেকে? আমরা একটু আগে শিখেছিলাম কিউ সমান সি ভি। সেখান থেকে সি এর পরিবর্তে কিউ বাই ভি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয় দেখো, একটা ভি কাটা যায়, তাহলে কিউ ভি, তাহলে বা ভি কিউ আর এই টুটাকে নিচে লিখে তাহলে ভি কিউ বাই টু হয়ে গেল। আচ্ছা, যদি আবার এরকম হয় যে না ওই ধারকটার চার্জের মান দেওয়া আছে এবং ধারকত্ব দেওয়া আছে, তখন আমরা কিভাবে বের করবো? তখন এখান থেকে যে ইউ সমান হাফ সি ভি স্কয়ার, তো আমাদের দরকার কি কিউ এর মান দরকার আর ভি এর মান দরকার, কিউ এর মান দরকার আর সি এর মান দরকার, আমাদের ভি এর মান জানা নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? হাফ সি, এই সমীকরণ থেকে ভি সমান কি লেখা যায় কিউ বাই সি, তাহলে কিউ বাই সি হোল স্কয়ার আমরা এভাবে লিখতে পারি এই সমীকরণ থেকে। তাহলে কি হয় দেখো, হাফ সি ইন্টু কিউ স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে একটা সি কাটা যায়, কাটা গেলে এখানে কিরকম আসে কিউ স্কয়ার বাই টু সি, কিউ স্কয়ার বাই টু সি। তাহলে যেটা আমি একটু আগে বলেছি যে যে কোনো একটা মনে রাখবে তোমরা, যে কোনো একটা সমীকরণ মনে রাখবে যে ইউ সমান হাফ সি ভি স্কয়ার, প্রথমটাই মনে রাখো। এখান থেকে প্রয়োজন মতন আমাদের যেটা দরকার, যদি দরকার কিউ এবং ভি দিয়ে সমীকরণ, তখন সি এর মান বসিয়ে দেব। কিউ এবং সি এর সমীকরণ দরকার, তখন ভি এর মান বসিয়ে দেব। বসিয়ে দিলেই এই যে এই সমীকরণটা কিউ সমান সি ভি, এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলেই প্রয়োজন অনুযায়ী সমীকরণ কি হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা মূলত মনে রাখবো যে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কয়ার, এই হচ্ছে সঞ্চিত শক্তি সমীকরণ। তাহলে এই সমীকরণের সাহায্যে কোন একটা ধারক কি পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখতে পারে সেই শক্তির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। তো এই হলো আমাদের ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা। তো এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো ধারকের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমি এটা মুছে দেই, এটা মুছে দিয়ে আমি পরের যে সমীকরণটা সেটা লিখে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখন? ধারকের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, অর্থাৎ আমরা এখানে যেটা দেখেছিলাম যে একটা ধারক মোটমাট কি পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখতে পারে সেটা সমীকরণ ছিল ইউ সমান হাফ সি ভি স্কয়ার, যেটা ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর এখন আমরা দেখবো যে ধারকের প্রতি একক আয়তনে অর্থাৎ প্রতি 1 মিটার কিউ আয়তনে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে থাকে সেই শক্তির পরিমাণ, যাকে স্মল ইউ দিয়ে প্রকাশ করা হয়। তো এটার সূত্র হলো ইউ সমান হাফ এপসাইলন নট ই স্কয়ার। এরকম একটা সূত্র যে ধারকের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র হচ্ছে কি ইউ ইকুয়াল টু স্মল ইউ, স্মল ইউ ইকুয়াল টু হাফ এপসাইলন নট ই স্কয়ার। এখানে এপসাইলন নটটা তো তোমরা জানোই যে শূন্য মাধ্যমে ভেদ্যতা বা শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা যাই বলি। আর ইটা কি? ই হচ্ছে ধারকের তড়িৎ প্রাবল্য, ই হচ্ছে ধারকের তড়িৎ প্রাবল্য। এখন তড়িৎ প্রাবল্য এটা আমরা কিভাবে নির্ণয় করব? ই সমান ভি বাই ডি, এরকম একটা সূত্র রয়েছে তোমরা জানো। এখানে ভি হচ্ছে ওই ধারকের বিভব, যদি তড়িৎ প্রাবল্যের মান দেওয়া থাকে তো দেওয়া থাকলেই তাহলে তো সহজ, যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ই এর মান কিভাবে নির্ণয় করব? ই সমান ভি বাই ডি, এই সমীকরণ কাজে লাগিয়ে ওই ধারকের তড়িৎ প্রাবল্যের মান কত এটা নির্ণয় করব। ভি হচ্ছে ধারকের বিভব আর ডি তো আমরা আগে লিখেছি যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যে সমান্তরাল পাতধারক ওই ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হলো ডি। ই সমান ভি বাই ডি এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এই তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। সেখান থেকে আমরা ধারকের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটাও আমরা নির্ণয় করতে পারি।
এই হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারকের বেলাতে সঞ্চিত শক্তির রাশিমালা, প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা বের করলাম, আবার মোট সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটাও আমরা নির্ণয় করলাম। এখন আমরা এই সঞ্চিত শক্তি কিভাবে নির্ণয় করা যায় এটার উপর ভিত্তি করে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখব। আচ্ছা, আমরা একটা একটা করে প্রশ্ন দেখি এবং এটা সমাধান করি। এখানে বলা হলো কি যে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কয়ার এবং পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। ধারকে 200 মাইক্রোকুলম্ব চার্জ প্রদান করা হলো। তাহলে ধারকের ধারকত্ব কত? প্রথমেই চাওয়া হচ্ছে ধারকের ধারকত্ব কত। তো এটা আমরা নির্ণয় করে ফেলি। আমরা জানি ধারকত্ব C সমান এপসাইলন নট A বাই D। এপসাইলন নট এর মান 8.854 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 into 8.854 into 10 to the minus 12 into a ক্ষেত্রফল। ক্ষেত্রফল হলো 20 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। এটাকে মিটার স্কয়ার নিতে গেলে 10 to the power minus 4 দিয়ে গুণ করতে হবে। 10 to the power minus 4 divided by পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 10 to the power minus 3 মিটার। তাহলে আমরা হিসাব করে ফেলি। তাহলে হিসাব করলে এটা আসবে হিসাব করলে এটা আসবে এরকম 17.708 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 13 ফ্যারাড। এই হচ্ছে ওই ধারকটার ধারকত্ব। ধারকের ধারকত্ব হচ্ছে এরকম। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন চাওয়া হলো সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি কত? ওই যে ধারকটা, এই ধারকের সঞ্চিত শক্তি কত এটা চাওয়া হয়েছে। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান, এখানে কিউ দেওয়া আছে আর সি দেওয়া আছে। তাহলে কিউ আর সি দিয়ে যে সূত্রটা হয় কিউ স্কয়ার বাই 2c, সেটা আমরা কাজে লাগাবো। এখানে ইউ সমান তাহলে লিখবো কি কিউ স্কয়ার বাই 2c। কিউ হলো এখানে 200 মাইক্রোকুলম্ব, 200 into 10 to the power minus 6 whole square, 200 মাইক্রোকুলম্ব বাই সি এর মাত্রা আমরা বের করলাম 2 into 17.708 into 10 to the power minus 13। আচ্ছা, তাহলে আমরা এটা হিসাব করে ফেলি। তোমরা হিসাব করো আমার সাথে সাথে। 200 into 10 to the power minus 6 এর হোল স্কয়ার দিতে হবে আগে। 200 into 10 to the minus 6 হোল স্কয়ার ভাগ 2 into 10 to the power 2 into 17। আচ্ছা, এটা ভাগ করলে আসে 1.129, 1.1294 ধরতে পারি। 1.129 1.129 বা 94 জুল।
তাহলে ওই ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে 1.1294 জুল। এই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, এবার আমরা বাম দিকটা মুছে দেই আর একটা অংশ করব। সেটা হলো যে ধারকের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা হলো স্মল ইউ। স্মল ইউ সমান হাফ এপসাইলন নট ই স্কয়ার। আচ্ছা, তাহলে হাফ এপসাইলন নট ই স্কয়ার আমি এটা মান বসিয়ে দিই। হাফ ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। আচ্ছা, ই এর মানটা আমরা আলাদা করে বের করে নিই। ই সমান হচ্ছে ভি বাই ডি। তো ভি সমান আবার কি? ভি সমান আবার কিউ বাই সি। তাহলে কিউ বাই সি ইন্টু ডি। এখান থেকে ই এর মান বের করে নিই। কিউ হলো 200 মাইক্রোকুলম। তাহলে 200 ইন্টু 10⁻⁻6 এটা মান বের করে নিই। 200 ইন্টু 10⁻⁻6 ভাগ সি এর মান আমরা বের করেছিলাম 1.7708 17.708। আচ্ছা, আর ভাগ ভাগ 10⁻⁻3 1.1294 1.1294 into 10⁻10। তাহলে এখানে মান বসিয়ে দিই 1.1294 into 10⁻10 হোল স্কয়ার। আমি এই পাঁচটা মুছে দিই, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। এই পাঁচটা আমি মুছে দিই, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আসে 2.354 into 10⁻10 জুল পার মিটার কিউব। এখানে বলা হচ্ছে কি যে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, কাজে এককটা হবে কি জুল পার মিটার কিউব। শক্তি প্রতি একক আয়তনে, এর জন্য জুল পার মিটার কিউব। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম কি প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি 2.354 10⁻10 এত জুল পার মিটার কিউব। এই হচ্ছে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির মান। তাহলে এই অংশটা আমি আবার ভালো করে মুছে দিই। আচ্ছা, এই হলো আমাদের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে ধারক সম্পর্কে যা যা ছিল এই অধ্যায়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। তো এই অধ্যায়ে আমাদের প্রায় শেষ, অল্প কিছু বাকি রয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা এটা নিশ্চয়ই শেষ করে ফেলবো। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অবশ্যই আমার সাথে সাথে এই ক্লাসে যেমন অংশগ্রহণ করবে, ঠিক তেমনি ভাবে নিজেরাও বাসায় নিজেদের মানে ইচ্ছাতেই স্বইচ্ছাতেই তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। কারণ এখন আসলে নিজেরা অনুশীলন করা ছাড়া কোনো উপায় নাই। তো যখন কলেজটা নিয়মিতভাবে খুলে যাবে তখন তো আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস নেবই, কিন্তু তার আগ পর্যন্ত তোমরা নিজেদের তাগিদেই নিজেরাই ভালো করে পড়াশোনা করবে। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।